আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, ডক্টর ইউনূস কিন্তু বলেছিল যে তিনি ছোট মাঠের খেলোয়াড় না, তিনি বড় মাঠের খেলোয়াড়। আর এখন যেটা মনে হচ্ছে যে সত্যি সত্যি ডক্টর ইউনূস বড় মাঠের খেলোয়াড়। দুর্দান্ত রাজনৈতিক খেলা কিন্তু তিনি খেলেছেন। একটু যদি আমরা পিছনের ঘটনাগুলো যদি একটু পর্যালোচনা করি, যে বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছিল, এনসিপি, জামাত, চরমোনাই সহ আরও কয়েকটি দল তারা চেয়েছিল যে ডক্টর ইউনূস লং টাইম ক্ষমতায় থাকুক, এমনকি 5 বছর যদি ক্ষমতায় থাকে তারপরেও তাদের কোনো মাথা ব্যথা নেই। এছাড়া এনসিপি, জামাত, চরমোনাই তাদের মূল যে দাবিগুলো সেগুলো হচ্ছে সংস্কার, ব্যাপক সংস্কার এবং বিচার দৃশ্যমান, মানে আওয়ামী লীগের বিচার দৃশ্যমান। আর এটাতে এখন পর্যন্ত এই দলগুলো কিন্তু অনড় অবস্থায় রয়েছে। এমনকি এই দলগুলোর এই দাবিটাও ছিল যে এই 72-এর যে সংবিধান, এই সংবিধানকে টোটালে ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে এবং তারপরে নির্বাচন। এছাড়া এই দলগুলোর অনেক দাবি ছিল, স্থানীয় নির্বাচন সহ বহু কিছুর দাবি ছিল, কিন্তু এই দলগুলোর দাবির সাথে বিএনপি একমত ছিল না, একমাত্র বিএনপি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি মানে এমনভাবে লেগেছিল যে মনে হচ্ছিল যে বিএনপি ডক্টর ইউনূসকে আর 1 মিনিটও ক্ষমতায় দেখতে চায় না। ঠিক এই পরিস্থিতিটা হঠাৎ করে উল্টে গেল। উল্টে গিয়ে ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করে দিল। আর এই তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে যেই ডক্টর ইউনূসকে এনসিপি, জামাত, চরমোনাই সমর্থন করত, সেই ডক্টর ইউনূসকে বিএনপি সমর্থন করছে। মানে এখন ডক্টর ইউনূসের পক্ষে বিএনপি আর ডক্টর ইউনূসের বিপক্ষে এনসিপি, জামাত, চরমোনাই। মানে রাজনীতির হাওয়াটা উল্টো করে দিল। এতদিন যাবৎ এই ডক্টর ইউনূসকে নিয়ে বিএনপির যে সমালোচনা ছিল বা এই যত কিছু ছিল, যত সমালোচনা ছিল, ডক্টর ইউনূস বনাম বিএনপি ছিল। কিন্তু এই নির্বাচনের ঘোষণা করার সাথে সাথে পরিস্থিতিটা পাল্টে গিয়ে এখন বিএনপি, জামাত, এনসিপি, চরমোনাই এরা কিন্তু মুখোমুখি হয়ে গেল। এখানে ডক্টর ইউনূস যেই পরিকল্পনাটা করেছে যে এতদিন পর্যন্ত ডক্টর ইউনূসকে ক্ষমতালোভী, তারপরে সে ক্ষমতা ছাড়বে না, ছাড়তে চায় না, এই যে কথাগুলো বলা হতো, এগুলো সরাসরি ডক্টর ইউনূসকে বলা হতো। কিন্তু ডক্টর ইউনূস এই পরিস্থিতিটা খুব কৌশলে তিনি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে দিলেন। মানে তিনি এখন একেবারে সাদাসিধা, কিচ্ছু জানা না, একেবারে সরল মানুষ হয়ে গেলেন। তিনি এখানে যে কৌশলটা খাটালেন যে তাকে নিয়ে যাতে আর কেউ কোনো সমালোচনা না করে, তার সরকারকে নিয়ে কেউ সমালোচনা না করে, ভাই তোমরা বুঝে নাও। মানে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তিনি এখন সেফ জোনে আছেন এবং তোমরা বুঝে নাও। এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে যে বিএনপির অবস্থান কিন্তু মোটামুটি এখন প্রায় স্পষ্ট করে ফেলছে বা স্পষ্ট হওয়ার পথে। যেমন জুলাই যেই ঘোষণাপত্র, এটা কিন্তু হলেও এতে কিন্তু বহু কিছু বাদ পড়ে গেছে। মানে যারা এই ঘোষণাপত্রটা চেয়েছিল, যেই উদ্দেশ্যে চেয়েছিল, সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। আমার মনে হয় জুলাই ঘোষণাপত্রটি সম্পূর্ণরূপে বিএনপি যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই করা হয়েছে। বিএনপির বাইরে কিন্তু ডক্টর ইউনূস যায়নি। এখন আসলো জুলাই সনদ। বিএনপি নেতাদের বক্তব্যগুলো যদি আপনি সব একাত্র করেন তাহলে এটা স্পষ্ট যে বিএনপি জুলাই সনদ এটাতে একমত না। এছাড়া এই যে সংস্কার বিষয়ে যে ঐক্যমত কমিশন হয়েছে, যেই সব বিষয়গুলো নিয়ে মোটামুটি সমাধান হয়েছে, এটাতেও বিএনপি রাজি না। কেন আমি সেটাই উল্লেখ করি। আপনারা মেজর হাফিজের পুরো বক্তব্যটা আপনারা শুনেছেন, তারপরেও কিছু অংশ বা মূল যে বিষয়টা সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই এবং দেখাই। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে
তা করছে একদল অনির্বাচিত লোকজন, যারা কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে এসেছেন, যাদের গত 17 বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই, জুলাই অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই। তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। তার মানে বিএনপি কিন্তু অনড় অবস্থানে রয়েছে যে 72-এর যে সংবিধান, এটা বিএনপি ফেলে দেবে না, এটাকে সংস্কার করতে চায় বিএনপি, এবং বিএনপির মতো করে। কিন্তু অন্যান্য দলগুলো যেভাবে সংশোধন করতে চান সেভাবেও না। এখন অনেকেই বলতে পারেন এইটা মেজর হাফিজের নিজস্ব বক্তব্য, কিন্তু আমি এটা নিশ্চিত যে এটা মেজর হাফিজের নিজস্ব বক্তব্য না। আমি বিএনপির মূল নেতৃত্ব তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন সেটাকেও একটু সামনে আনি। তিনি কি বলেছেন? মৌলবাদ চরমপন্থার অবরায়ণ করা যাবে না বলে হুঁশিয়ারি দিলেন তারেক রহমান। মানে বাংলাদেশকে চরমপন্থা এবং মৌলবাদের অবরায়ণ করা যাবে না। এটাতে স্পষ্ট যে তারেক রহমান আসলেই কি চাইছেন। বিএনপির যে মূল রাজনীতি, এই রাজনীতি থেকে সরে আসতেছে, এটা তারেক রহমানের এই বক্তব্যে নিশ্চিত। এবং তিনি বাংলাদেশে ইসলামিক দলগুলোকে বা ইসলামিক দলের উত্থানকে তিনি মেনে নেবেন না বা মেনে নিতে চাইছেন না। এখন ইসলামিক দলগুলোর উত্থান যদি তিনি মেনে নিতে না চান, তাহলে বিকল্প কি? বিকল্প থাকে আওয়ামী লীগ। এখন কি তিনি আসলে আওয়ামী লীগকে চাইছেন? এবং জুলাই সনদ সহ এই বিগত যে সংবিধান, এই সংবিধানের আলোকে যদি তিনি থাকতে চান, তাহলে আমার মনে হয় না এটা জামাত, এনসিপি, চরমোনাই এরা মেনে নেবে। অবশ্যই দুইটা দলের যে চাওয়া পাওয়া রয়েছে, এই দুইটা দলের চাওয়া পাওয়ার মাঝামাঝি একটা অবস্থানে না যাওয়া পর্যন্ত আদতে যে সমঝোতাটা হওয়ার কথা, এটা হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। সত্যিকার অর্থে যদি ডক্টর ইউনূস চান যে এই যে দুইটা গ্রুপ এবং যে মতানৈক্য, এটা কিন্তু তিনি নিমেষে শেষ করে দিয়ে তিনি সঠিক সময়ে নির্বাচন দিয়ে দেওয়ার সক্ষমতা কিন্তু রাখেন। মানে এই দলগুলোর সবগুলো প্রধানকে নিয়ে, শুধুমাত্র এই দলগুলোর প্রধানকে নিয়ে তিনি নিজে বসে তাদের কথাগুলো শুনে একটা সমাধানে কিন্তু চলে আসতে পারেন, কিন্তু তিনি সেটা করছেন না। এবং আমার মনে হয় তিনি ইচ্ছা করেই এটা করছেন না, এবং রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তিনি সুবিধা নিচ্ছেন। এখন তাকে নিয়ে তো কোনো আলোচনা নেই, তিনি নির্বাচন দিয়ে দিতে চান। এই রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তিনি সত্যিকার অর্থে সময় বাড়ানোর বা এই ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে না হয় সেই পরিবেশ কিন্তু তিনি তৈরি করে দিচ্ছেন। এখন এই অস্থিরতা যদি চলতে থাকে, আমার কেন জানি মনে হয় যে এই সমস্যার সমাধানের নামে এই নির্বাচনটা হ্যাঙ্গিং হয়ে থাকবে, নির্বাচনের ডেট পিছাতেই থাকবে, এবং এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, তাহলে এই নভেম্বর ডিসেম্বরের আগে আর নির্বাচন হচ্ছে না, কারণ মার্চ এপ্রিলের দিকে বাংলাদেশের নির্বাচনের উপযোগী সময় না, বা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত এটা বাংলাদেশের জন্য নির্বাচনের উপযোগী সময় না। তাই আমি যেটা মনে করি যে ডক্টর ইউনূসের যে মেয়াদটা, এই মেয়াদটা আরও লং টাইম হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।